গত ৮ মাসে যত বিদেশি সাংবাদিক এসেছে বাংলাদেশের ইতিহাসে ৫৫ বছরে বা ৫৪ বছরে এত সব বিদেশি সাংবাদিক আসেনি। আপনি যদি ইনফরমেশনটা দেন তাহলে ডিসইনফরমেশন কিন্তু হারিয়ে যাবে, ইনফরমেশনটা থাকবে। এখন ডিসইনফরমেশনের টার্গেট অডিয়েন্স কারা? আমাদের একটা সেপারেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভারতীয় সাংবাদিকদেরকে এই তথ্য দেওয়ার জন্য। বাংলাদেশ সম্পর্কে যে বিভ্রান্তিমূলক প্রচারণাটা বাইরে ছড়াচ্ছে সেই বিভ্রান্তিটা যাতে কাটে। ভারতের যে প্রপাগান্ডা মিডিয়ার সেটার জন্য আসলে পার্টিকুলারলি কি করছেন সেটার জন্য একটু ধারণা দেন। কিন্তু আমি যে আশঙ্কার কথা যেটা শামীম রেজাকেও জিজ্ঞাসা করলাম সেটা হলো ভারতের ধরুন ছোট বড় মিডিয়া একরকম বলল, কিন্তু ভারতের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ইভেন প্রধানমন্ত্রী যখন আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের সাথে বৈঠক করছেন তখনও কিন্তু ওই পুরনো ইস্যুই সে সংখ্যালঘুদের উপর নির্যাতন যার কোনো বেজ নাই, তেমন কোনো বেজ নাই। তো এই জিনিসগুলো সরকার এবং আপনারা কিভাবে এটা মানে করেন, ডিল করেন? ধন্যবাদ আপনাকে। আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি একটা পয়েন্ট খুব সুন্দর রেজ করেছেন যে সব ম্যাক্রো বা মাইক্রো মিডিয়ার আসলে তথ্যের জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা। আমিও মনে করি যে সব ধরনের প্রচারণার জবাব দেওয়ার প্রয়োজন নেই। আর ডিসইনফরমেশনকে ফাইট করার আসলে আমরা মনে করি সবচেয়ে বড় টুল হচ্ছে ইনফরমেশন। আপনি যদি ইনফরমেশনটা দেন তাহলে ডিসইনফরমেশন কিন্তু হারিয়ে যাবে, ইনফরমেশনটা থাকবে। এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করাটা হচ্ছে যে সঠিক ইনফরমেশনটা দেওয়া। এটা আমরা চেষ্টা করছি সাংবাদিকদেরকে যেমন দেওয়ার, তেমনি সাধারণ জনগণকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সাধারণ জনগণের কাছেও সঠিক তথ্যটা পৌঁছানোর চেষ্টা করছি। তাতে করে একটা আমাদের যেটা সুবিধা হয়েছে তাতে অন্তত আমাদের দেশের মানুষের মধ্যে এই ভারতীয় প্রপাগান্ডার কোনো প্রভাব নেই। কারণ আমাদের দেশের মানুষ তারা দেশে বসে দেখছে আসলে দেশের প্রকৃত সিচুয়েশনটা কী। দেশের মধ্যে কোনো বিষয়ে যদি তাদের অবজারভেশন থাকে তারা কিন্তু খোলা মনেই সরকারের সমালোচনা করতে পারছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন বা ইভেন আমাদের গণমাধ্যমেও সরকারের সমালোচনা হচ্ছে। আমরা সেই সুযোগটা সবাইকে করে দিয়েছি যে সরকার যদি কোনো ভুল করে বা কোনো জায়গায় যদি কোনো বিভ্রান্তি থাকে যাতে সমালোচনা হোক, আলোচনা হোক। এটা একটা টুল। আর এখন ডিসইনফরমেশনের টার্গেট অডিয়েন্স কারা আপনার এটা দেখার একটা বিষয় আছে। ডিসইনফরমেশনের টার্গেট অডিয়েন্স কিন্তু আসলে পশ্চিমা নাগরিকরা, আপনি ভারতীয়রাও না। ভারতের একটা গোষ্ঠী আছে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী, তাদেরকে ভারতীয় মিডিয়া যাই দেখ এবং আমরা যাই দিই তাতে কোনো আসলে প্রভাবিত করার তাদেরকে সুযোগ কম। তাদের এক ধরনের একটা ধারণা তাদের বাংলাদেশ মাইন্ডসেট তৈরি করে আছে। পশ্চিমে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচারটা চালাচ্ছে আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে আমাদের অবস্থানটা বিভিন্ন সময়ে পরিষ্কার করেছি আর আমাদের পক্ষ থেকে তথ্যটা দেওয়া হচ্ছেই। আপনি দেখেছেন আমাদের কয়েকদিন আগে বিনিয়োগ সম্মেলন হয়েছে। যে বিনিয়োগ সম্মেলনে আমাদের যে আপনার 450-এর মতো বিনিয়োগকারী এখানে এসেছে। এই বিনিয়োগ সম্মেলনে এতগুলো বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানোর কিন্তু এটাও একটা কারণ যে বাংলাদেশ সম্পর্কে বাইরে যে বিভ্রান্তিমূলক প্রচারণাটা চলছে তাতে তারা যাতে বিভ্রান্ত না হয়ে তারা বাংলাদেশে এসে সরেজমিনে বাংলাদেশটা কেমন, বাংলাদেশের পরিস্থিতি কি সেটা দেখে। আপনি দেখেন অনেকগুলো প্রায় মিটিং হয়েছে আপনার এখানে, বিনিয়োগকারীরা অনেক ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা বলেছেন। কথা বলে তারাও কিন্তু একটা পরিষ্কার ধারণা পেয়েছেন যে বাংলাদেশের আসলে প্রকৃত সিচুয়েশনটা কী। এখন এই ডিসইনফরমেশনকে অনেকগুলো লেয়ারে ফাইট করতে হয়। আপনার মনিটরিং অবশ্যই একটা বড় লেয়ার, কারণ মনিটরিং না হলে তো আপনি জানবেনই না যে কোথায় আসলে ডিসইনফরমেশনটা ছড়ানো হচ্ছে। সো মনিটরিংটা করা হচ্ছে, ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে। ইনফরমেশন আমরা যে শুধু বাংলাদেশের সাংবাদিকদেরকে দিচ্ছি তা না, আমাদের একটা সেপারেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভারতীয় সাংবাদিকদেরকে এই তথ্য দেওয়ার জন্য। পাশাপাশি কেউ কোনো কনসার্ন রেজ করলে আমরা সেই কনসার্নটা পুলিশের কাছে যাচ্ছি, আমাদের অন্যান্য কর্তৃপক্ষের কাছে যাচ্ছি এবং তাদেরকে বলছি যে তদন্ত করে আপনারা আমাদেরকে সঠিক তথ্যটা জানান। সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়গুলো আলোচনা এসেছে বা যে অভিযোগগুলো করেছে আপনি দেখেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ঐক্য পরিষদ বলেছে যে গত কয়েক মাসে আপনার 23 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মারা গেছেন ধর্মীয় সহিংসতায়। আসলেই কি তাই?
বাংলাদেশের মিডিয়া তো এখন মোটামুটি স্বাধীন। যদি এরকমই ঘটনা হতো তাহলে বাংলাদেশের মিডিয়াতেও তো এই বিষয়গুলো আসতো। সাধারণ কিছু ক্রাইমকে আপনার হেইট ক্রাইম হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে এই বিষয়গুলো আমরা সরকারের পক্ষ থেকে সবসময় চেষ্টা থাকছে যত বেশি সম্ভব স্বচ্ছতা মেনটেন করে প্রকৃত তথ্যটা সবার সামনে তুলে ধরা, বিকজ আমরা মনে করি দ্য বিগেস্ট টুল টু ফাইট এগেইনস্ট ডিসইনফরমেশন ইজ প্রোভাইডিং দি কারেক্ট ইনফরমেশন। ধন্যবাদ। আমি যদি আমি জানি যদি একটু সুযোগ থাকে আজাদের কথাতেই মনে হলো, দেখুন আমরা ওই অর্থে তিনজনই অনেক সময় একই গুরুর কাছেই প্রায় শিক্ষা গ্রহণ করেছি, যেটা আমরা ছাত্র শিক্ষক সতীর্থ সম্পর্কের। এবং একেবারে যদি বলি যে আজকের যিনি আলী রিয়াজ গুরুত্বপূর্ণ এটা তরুণ, তার থেকে শুরু করে আতাউসামাদ থেকে শুরু করে অনেকের নাম বলতে পারবো, তারা প্রত্যেকে আমাদের কিন্তু ইতিবাচক সাংবাদিকতার কথা বলেছেন, নেতিবাচক না। এবং আমার মনে হয় যে আমাদের শিক্ষাটাই যে আমরা ইতিবাচক একটা বিষয় দিয়ে, কনস্ট্রাক্টিভ একটা বিষয় দিয়ে কত দূরে এগোতে পারি। একটা বিষয় হয় কিনা, আজাদ এখানে আছেন, যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা আছেন, আজাদকে অভিনন্দন জানানোরও সুযোগ পাইনি, দেখা হয় না সাধারণত, যে আমরা তো একটা দক্ষিণ এশীয় বা এরকম আন্তর্জাতিক একটা মিডিয়া সামিট করতে পারি, যেখানে আমরা সাংবাদিকরা আসুক, সম্পাদকরা আসুক, প্রভাবশালী যে সমস্ত, বিশেষ করে আমি যদি বলি পাশের দেশের, তার যে প্রভাবশালী মুদ্রণ মাধ্যমে যেসব সম্পাদকরা আছেন, ভেটেরান যেসব সম্পাদকরা আছে, অন্যান্য মাধ্যমে বা আরও যেসব দেশগুলো আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, অন্যান্য, তা আমি মনে করি যে তাদের সমন্বয়ে একটা কিছু করা যায়। যেমন বিনিয়োগ সম্মেলনের কথা বললো, যে তারা এসে দেখুক, তারা কথা বলুক। আমি আপনাকে আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনি যে প্রস্তাবটার কথা বলেছেন আমাদের সরকার কিন্তু এটা অনেকবার বিবেচনা করেছে, কিন্তু এটার একটা অসুবিধা আমরা দেখেছি। সেই অসুবিধাটা হলো আমরা যদি ওনাদেরকে নিয়ে আসি এবং ওনাদেরকে দেখাই, তাহলে ওনারা যেটাই বলুক মনে করতে পারে যে এটা স্টেট স্পন্সর্ড। আমরা তাদেরকে নিয়ে আসছি, তাদেরকে এখানে আতিথেয়তা দিয়েছি, দিয়ে আমরা তাদেরকে যা শিখিয়েছি, যা বলিয়েছি, তারা হয়তো সেটাই গিয়ে রিপিট করেছে। এই আশঙ্কাটা থেকে আমরা যেটা করেছি, আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা আসুন, আমাদের কোনো ধরনের ইনভলভমেন্ট থাকবে না, আপনারা আসবেন, দেখবেন। এবং আমি এটুকু বলতে পারি, বাংলাদেশে বিদেশি সাংবাদিকরা আসতে চেয়েছে, 1 ঘন্টার মধ্যে ওনাদেরকে ভিসা দেওয়া হয়েছে, যেটা অকল্পনীয় বিষয়। আমি নিজে সাংবাদিকতা করেছি, ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমাদের 2024-এর 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, আমার ওয়াশিংটন পোস্টের একজন সহকর্মী বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তাকে কোনো অবস্থাতেই ভিসা দেওয়া হয়নি। আরও বেশ কয়েকজন বিদেশি সংবাদকর্মী যারা আসতে চেয়েছিলেন এই নির্বাচনটা দেখার জন্য, নির্বাচনটা কভার করার জন্য, তাদেরকে ভিসা দেওয়া হয়নি। এর আগে যারা এসেছেন প্রত্যেকের সাথে গোয়েন্দা সংস্থার একজন লোক সবসময় আপনার লেগেছিল, যাতে তারা কোথায় যায়, কার সাথে কথা বলে, কী ইনফরমেশান নেয়, এগুলো যেন দেখে। আমরা চেয়েছি যে এইরকম পরিবেশটা না করে এমন একটা পরিবেশ তৈরি করতে, যাতে একজন বিদেশি সাংবাদিক এখানে এসে স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং উনি নিজে তার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে উনি আপনার দেখতে পারেন। উনি যদি নিরাপত্তার চান আমাদের কাছে, আমরা নিরাপত্তা দিতে রাজি হয়েছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা ভিসা প্রসেসটা এত উন্মুক্ত রেখেছি সাংবাদিকদের জন্য। বাংলাদেশের ইতিহাসে আসলে গত 8 মাসে যত বিদেশি সাংবাদিক এসেছে, বাংলাদেশের ইতিহাসে 55 বছরে বা 54 বছরে এত বিদেশি সাংবাদিক আসে নাই। আমরা কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এবং আপনি যে সামিটটার কথা বলেছেন, এরকম একটা আইডিয়া নিয়ে আমরাও কাজ করেছিলাম বা চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু এই সামিটটার থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে, কারণ তাতে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে এরকম, যে তাতে কেউ মনে করতে পারে যে বাংলাদেশ সরকারই আসলে তাদেরকে করছে। তারপরে আমি বলবো যে যদি এটা আরো পুনর্বিবেচনা করবার সুযোগ থাকে, কারণ এটার একটা দৃশ্যমানতার একটা মূল্য আছে, তো সমালোচনা কেউ না কেউ করবে যে এটা গভর্নমেন্টস দরকার হলে আমি এমনি কৌতুক করে বলছি তাদের প্লেন ফেয়ারও দেওয়া হবে না, কোনো কিছু না, যে আপনি নিজেই আসেন, নিজে এসে আপনি দেখেন, কারণ তারও প্রভাবশালী। কিন্তু আমার একটা মনে হয় যে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সেরও বিষয় থাকবে। যেমন পাশের দেশের যদি সম্পাদকদের বা সাংবাদিকদের এই দোষে কেউ দুষ্ট করতে চায়, তাহলে অন্যরাও তো থাকবে সেখানে, তারাও তো দেখবেন, সেখানে শ্রীলঙ্কার থাকবেন, নেপালের থাকবেন, অন্য দেশে থাকবেন। মানে একটা ভারসাম্য আমার মনে হয় যে যদি তৈরি করা যায়, যে এই অপবাদের সুযোগ যাতে না থাকে এরকম কোনোভাবে। কারণ তারা কিন্তু আসছেন ভারতীয় সাংবাদিকরা এসেছেন, ভারতের অনেক বড় বড় পত্রিকার সাংবাদিকরা এসেছেন, তারা কথা বলেছেন। কিন্তু কারো ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা এসে ঢাকায় বসে 2-1 জনের সাথে কথা বলে চলে গিয়েছেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বা আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা একটু ফিল্ডে যান, আপনারা এই যে সংখ্যালঘু নির্যাতনের যেসব কথা বলা হচ্ছে, আসলেই কি এগুলো, এই ঘটনাগুলো এরকম কিনা আপনারা গিয়ে দেখেন। কেউ যে করেনি তা না, কিন্তু আবার
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যে ডিসইনফরমেশনগুলো যারা ছড়াচ্ছে, আপনার ভারতের কয়েকটা বাংলা টেলিভিশন চ্যানেল এমনভাবে আপনার কথা বলে, তাতে তো মানে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আসলে হুমকি দেয়। বাংলাদেশের জনগণকে না, শুধু বাংলাদেশ থাকবে না এরকম কথা যারা বলে, মানে এমন ভাবে বলে, মানে এটা তো কোনো আপনি চ্যানেল তো- সাংবাদিকতার মধ্যে কোনো পড়ে না। চ্যানেল তো টেলিভিশনের নর্মসের মধ্যেই পড়ে না, লাভ ঝাপ বা যে ভাষায় বলে সেটা এটা মানুষ আপনার দেখলে তো আর কিছু মানে করার যায় না সেখানে। আপনার কাছে মানে অনেক সময় কিছু কিছু প্রেজেন্টারকে দেখে মনে হবে যে এপিলেপটিক পেশেন্ট, এরকম একটা ইমপ্রেশন তারা তৈরি করে। সেগুলো এখন ওদেরকে আপনি এখানে এনে তো আপনি যদি আগে থেকেই ধরেই নেন যে আপনি মানে যাই বলেন যে করবেন না, ওই তাহলে বলে, আর আসলে আচ্ছা। খুব বেশি না, কিছু করার সুযোগ থাকে এটা না। তো যুক্তির একটা জায়গা আছে। তাও আমি মনে করি যে এটা নিয়ে একটু এইভাবে ভাবনা যে কি করলে ওই ঝুঁকিটা প্রশমন করেও আমরা তাদেরকে এক জায়গায় আনতে পারি। কারণ হলো যে দেখুন, এখন খুব প্রভাবশালী প্রেস ক্লাবের প্রধান, আমি নাম বলছি না পাশের দেশের, আমি যে ধরনের বক্তব্য গত সপ্তাহেও দেখেছি বিবিসি বাংলার ইসে, সেটা খুব দুঃখজনক। তাকে আপনিও চেনেন, আমিও চিনি, বা তাদেরকে চিনি, আমি নাম উল্লেখ করছি না তাদের সম্মানার্থে, যে এখনো পর্যন্ত যে ধারণার বশবর্তী তারা, যে ধরনের বক্তব্য তারা দেন, বা যে ধারণা তাদের সরকার সম্পর্কে, ওই যে বাংলাদেশ তাদের সম্পর্কে, ওইটা সেটা খুব তারা দুঃখজনক। কিন্তু ফিল্ডে না আসলে তারা বুঝবে না। বহুবার বাংলাদেশে এসেছেন, চেনেন, যান। আমি বলছি না যে আমরা যা বলবো সব সত্যি আকারে তাকে গ্রহণ করতে হবে বা আমরা ক্রিটিক্যাল না, মানে যে কারণেই বলছিলাম যে একটা কোনো পথ আমরা আনুষ্ঠানিকভাবে এটা বের এটা করা তো যায় কিনা। এটা অবশ্যই একটা বড় উপায়। আমি আরেকটা এই যে ডিসইনফরমেশনকে ফাইট করার আরেকটা টুলের কথা আমি আপনাকে বলি, আপনি এটা লক্ষ্য করেছেন কিনা জানি না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন যেখানে যাচ্ছেন, যত আন্তর্জাতিক মিডিয়া ওনার সাথে কথা বলতে চাচ্ছেন, আমরা কিন্তু ওনাকে সুযোগ করে দিচ্ছি। ওনার এত ব্যস্ত শিডিউলের ফাঁকেও চীনে গিয়েছেন উনি, সেখানে কথা বলেছেন। আপনার থাইল্যান্ডে গিয়েছেন, সেখানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। বাংলাদেশে এসেও কেউ যদি চাচ্ছেন আমরা দিচ্ছি। আমাদের স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক যারা আছে, তারা কখনো কখনো মন খারাপ করে যে মাননীয় প্রধান উপদেষ্টা কেন বিদেশি সাংবাদিকদের এত সাক্ষাৎকার দিচ্ছেন। আমি এটা পরিষ্কার করে বলতে চাই, বিদেশি সাংবাদিকদেরকে এত বেশি সাক্ষাৎকার দেওয়া বা উনি এত বেশি ফেস করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যে বিভ্রান্তিমূলক প্রচারণাটা বাইরে ছড়াচ্ছে, সেই বিভ্রান্তিটা যাতে কাটে। তো এই দিক থেকে আমি মনে করি যে আমাদের যে এই যে ফাইট এগেইনস্ট ডিসইনফরমেশন, সেটার নেতৃত্বে স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা।